একটা দেশ যাকে নিয়ে শত পরিকল্পনা হয়, শত নিষেধাজ্ঞা জারি হয়, অথচ কেউই সরাসরি আক্রমণ করে না। বলছিলাম ইরানের কথা, কিন্তু কেন? ইরান কি এতটাই শক্তিশালী, নাকি তারা এমন কিছু গোপন অস্ত্র বা কৌশল নিয়ে বসে আছে যা জানলে যে কোনো দেশের আর হিম হয়ে যায়? বিশ্বের অনেক দেশ যুদ্ধ করেছে, আবার অনেক দেশ যুদ্ধে জয়ীও হয়েছে, কিন্তু কিছু দেশ রয়েছে যাদের জয় করা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। এমন এক দেশ হলো ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা নেটো ইরানকে জয় করার সাহস বা সাফল্য কেউই অর্জন করতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো কেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো ইরানের পিছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার অনুরোধ থাকবে। ইরানের প্রাচীন নাম পারস্য, আর এই পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর প্রথম সুসংগঠিত সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। প্রায় 2500 বছর আগে সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে পারস্য এমন এক সাম্রাজ্যে পরিণত হয়েছিল যেটি 3টি মহাদেশ ছুঁয়ে গিয়েছিল। আলেকজান্ডার দি গ্রেট পারস্য জয়ের পরেও পারস্য সংস্কৃতি, প্রশাসন এবং ভাষা মুছে ফেলতে পারেনি। আবারও 7ম শতাব্দীতে মুসলিমরা পারস্য জয় করলেও পারস্যের বুদ্ধিভিত্তিক প্রভাব মুছে ফেলতে পারেনি। ইরানিরা ইতিহাস থেকে শিখেছে পিছু হয়তো হাঁটতে হয়, কিন্তু মাটিতে মিশে যায় না। এই চেতনা এখনো তাদের রক্তে প্রবাহিত হয়। একবার ধ্বংস হয়ে গেলেও তারা আবারও উঠে দাঁড়াতে জানে। ইরানকে আপনি যদি গুগল ম্যাপে দেখেন বুঝবেন এটি একটি প্রাকৃতিক দুর্গের মতো। ইরান এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে সহজে প্রবেশ করা সম্ভব নয়। তার পাশে রয়েছে বিশাল পর্বত শ্রেণী, যেমন আলবুর্জ ও জাগ্রস পাহাড়, আছে উঁচু মালভূমি, মরুভূমি, আরো রয়েছে অগভীর উপসাগরীয় এলাকা। এই ধরনের ভূগোল শত্রুদের জন্য দুঃস্বপ্নের মতো। সেনাবাহিনী পাঠালেও তাদের মুভমেন্ট ধীর হয়ে যায়। আর ইরানের জনগণ পাহাড় পর্বতের প্রতিটি পথ চেনে। ইরানে প্রচুর আন্ডারগ্রাউন্ড সামরিক বেস এবং গুহার মধ্যে গড়ে তোলা হয়েছে ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এই সিস্টেম এমন করে সাজানো যেন বাইরের আক্রমণে ধ্বংস করা প্রায় অসম্ভব। যে কোনো আক্রমণের পর ইরান অদৃশ্য অস্ত্র শক্তি দিয়ে আবার আঘাত হানতে পারে। উত্তরে ক্যাম্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী, পশ্চিমে পাহাড়ি অঞ্চল। সব মিলিয়ে এটি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় 60% অঞ্চল পাহাড় ও মালভূমিতে ঘেরা। এমন ভূখণ্ডে সেনা অভিযান চালানো আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হলো হরমুজ প্রণালী, যা ইরানের অধীনে। ইরান যদি একদিনের জন্য এটি বন্ধ করে দেয়, বিশ্বে তেলের বাজারে অগ্নিকাণ্ড ঘটে যাবে। এই একটাই কৌশল যা যুদ্ধ ছাড়া ইরানকে জয়ী করে তুলতে পারে। এরপরে রয়েছে ইরানের আত্মনির্ভরশীল সেনা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। পৃথিবীর অনেক দেশ এখনো আমদানিকৃত অস্ত্র ও যন্ত্রপাতির উপর নির্ভরশীল, কিন্তু ইরান 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই তাদের সামরিক শিল্পকে অনেকটাই স্বনির্ভর করে তুলেছে। তাদের ক্ষেপণাস্ত্র শাহাব, গুলফাগর, সিজিল, শহর সবই নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়। এগুলো শুধু দূরপাল্লার নয়, ভয়াবহভাবে নিখুঁত ধ্বংসাত্মক। আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোপ কেবল একটি সেনাবাহিনী নয়, বরং একটি স্মার্ট মিলিটারি সিস্টেম। তারা সাইবার হামলা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, গেরিলা কৌশল সবকিছুতেই পারদর্শী। ইরানের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখনো পর্যন্ত তাদেরকে শনাক্ত করতে গেলে হিমশিম খায়। তার পাশাপাশি ইরান প্রক্সি যুদ্ধে পটু এক ভয়ঙ্কর খেলোয়াড়। ইরান যুদ্ধ করে না কেবল তার সীমানায়, তারা যুদ্ধ ছড়িয়ে দেয় অন্যদের ঘাড়ে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা, ইরাকে শিয়া মিলিশিয়া, সবাই ইরানের ঘনিষ্ঠ মিত্র। তারা কখনোই সরাসরি ট্যাঙ্ক নিয়ে যুদ্ধে নামে না, বরং এই সমস্ত গ্রুপের মাধ্যমে শত্রুকে ধ্বংস করে। যদি কখনো ইরান আক্রমণের শিকার হয় তাহলে একসাথে 4-5টা যুদ্ধ লেগে যেতে পারে। ইসরায়েল, সৌদি আরব, এমনকি আমেরিকার মিত্র দেশগুলো নিরাপদ থাকবে না। এই মাল্টি ফ্রন্ট ওয়ার ধারণাটি ইরানের অন্যতম ভয়ঙ্কর প্রতিরক্ষা কৌশল। শুধু এদিকেই নয়, ইরানের রয়েছে কূটনৈতিক ও আন্তর্জাতিক রাজনৈতিক চাল। ইরান জানে কিভাবে যুদ্ধ ছাড়াই প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। তারা রাশিয়া ও চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। চীন সম্প্রতি ইরানের সঙ্গে 25 বছরের চুক্তি করেছে, যেখানে বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান থেকে ড্রোন নিচ্ছে এবং কৌশলগতভাবে তাদের পাশে রয়েছে। তাই যদি কেউ ইরান আক্রমণ করে, সেটা কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং রাশিয়া ও চীনের স্বার্থের বিরুদ্ধেও যাবে। ফলে সেই যুদ্ধ একটি বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। ইরানের আনুষ্ঠানিকভাবে পরমাণু ছায়া না থাকা সত্ত্বেও রয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে এখনো পরমাণু বোমার মালিক নন, কিন্তু তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় 80% পর্যন্ত পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই কার্যকর পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। এই সম্ভাবনা এক ধরনের ডিটারেন্স তৈরি করে, যেখানে কেউই নিশ্চিত নয় ইরানের হাতে এই মুহূর্তে কি রয়েছে। আর এই অনিশ্চয়তাকে ইরান এক অন্ধকার ঘর বানিয়ে রেখেছে, যেখানে কেউ ঢুকতে চায় না, কারণ ভেতরে কি রয়েছে তা কেউ জানে না। তাহলে বলাই যায় একটি রাষ্ট্র যার সম্ভাব্য নিউক্লিয়ার বোমা রয়েছে তাকে আক্রমণ করা মানে নিজেকে আক্রমণ করা। সবশেষ রয়েছে ইরানের ধর্মীয় আদর্শ, শহীদের সংস্কৃতি। ইরান শুধু রাষ্ট্র নয়,
নয়, এক ধর্মীয় আদর্শের প্রতীক। শিয়া ইসলামের অন্যতম ঘাঁটি এই দেশটি। তাদের জাতীয় চরিত্রে মিশে আছে শহীদ হওয়ার গৌরব। তারা মৃত্যুকে ভয় করে না, বরং কেউ যদি ইসলামের জন্য জীবন দেয় তাহলে তাকে শহীদ হিসেবে ঘোষণা করা হয়। এই আদর্শ শুধু সেনাদের মধ্যে নয়, সাধারণ মানুষের মধ্যেও বিস্তার লাভ করেছে। সাময়িকভাবে শহীদ পরিবারদের বিশেষ মর্যাদা দেওয়া হয়, আর এই আত্মত্যাগের সংস্কৃতি সেনাবাহিনীকেও আত্মবিশ্বাসী ও ভয়হীন করে তোলে। সবশেষে ইরান হলো এমন একটি আগ্নেয়গিরি যার বাইরের স্তর শান্ত হলেও ভিতরের প্রতিনিয়ত লাভা জ্বলছে। তাকে স্পর্শ করা মানেই বিস্ফোরণ। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।